হ্যালো, আমি রুবাইয়া। আজকে আমি এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার একটা টপিক নিয়ে আলাপ করব। এই অধ্যায় মূলত তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র সম্বন্ধে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আমি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা ব্যাখ্যা আজকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে চলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কী ছিল সেটা একটু রিক্যাপ দিয়ে আসি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত শক্তির নিত্যতা সূত্রের একটা ভিন্ন রূপ। শক্তির নিত্যতা সূত্র আমাদের কি বলতো? এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে। সৃষ্টির শুরুতে যে পরিমাণে শক্তি ছিল আজও ঠিক একই পরিমাণে শক্তি বর্তমান আছে। তো কোনো একটা ঘটনায় দেখা যাচ্ছে শক্তি হয়তো এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হচ্ছে, কিন্তু শক্তি কোথাও ধ্বংস হচ্ছে না বা নতুন করে শক্তি সৃষ্টিও হচ্ছে না। এই ব্যাপারটাই আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র এভাবে ব্যাখ্যা করে যে আমরা যখন কোনো সিস্টেমে কিছু পরিমাণে তাপ সরবরাহ করি, তখন সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করতে এবং বাকি অংশ সিস্টেম দিয়ে বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। অর্থাৎ যত জুল শক্তি আমরা তাপ হিসেবে দিই, আমরা তত জুল শক্তি অভ্যন্তরীণ শক্তি হিসেবে অথবা বাহ্যিক কাজ হিসেবে পাই। শক্তির কোনো অপচয় এখানে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পরে আমাদের দ্বিতীয় একটা সূত্রের প্রয়োজন কেন হলো? নিশ্চয়ই প্রথম সূত্রে কি কোনো ঘাটতি আছে, যেটা পূরণের জন্য পরবর্তীতে আমাদের দ্বিতীয় একটা সূত্রের অবতারণা করতে হয়েছে। সেই ঘাটতিটা কি আর দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা কোথায়, সেটা বোঝার জন্য আমরা এখন একটা উদাহরণ দেখে চলো। ধরলাম আমরা ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে রুমে রাখলাম। তো রুমের টেম্পারেচার ওই সময় ছিল ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের গ্লাসের টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু টেম্পারেচারের একটা ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই এই রুম এবং গ্লাসের মাঝে আমাদের তাপীয় আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না রুম এবং গ্লাস তাপীয় সামনে পৌঁছায়, অর্থাৎ তাদের দুজনের টেম্পারেচারই সেম হয়ে যায়। তো দুজনের টেম্পারেচার সেম হওয়া পর্যন্ত যে তাপীয় আদান প্রদানটা হবে, এই কোন দিকে হবে? ধরলাম ওদের মধ্যে মোট 10 জুল হিট এক্সচেঞ্জ হবে। এই 10 জুল হিটটা কি রুম থেকে গ্লাসে যাবে নাকি গ্লাস থেকে রুমে যাবে? তো আমরা আমাদের কমন সেন্স থেকে জানি যে প্রকৃতিতে আমরা সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে স্বতঃস্ফূর্তভাবে তাপের প্রবাহ দেখি। কখনো আমরা দেখিনি যে ঠান্ডা থেকে গরম বস্তুতে নিজে থেকে হিট ফ্লো হচ্ছে। তো এখানেও ব্যতিক্রম কেন হবে? আমরা সহজেই বলতে পারি যে গরম রুম থেকে ঠান্ডা গ্লাসের দিকেই 10 জুল হিট যাবে, ঠান্ডা গ্লাস থেকে গরম রুমে যাবে না। কিন্তু দেখো, যদি ঠান্ডা গ্লাস থেকে গরম রুমেও 10 জুল হিট যেত, এমন কিন্তু না, তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র লঙ্ঘিত হতো। প্রথম সূত্র কখন লঙ্ঘিত হতো? ধরলাম রুম 10 জুল হিট হারাচ্ছে, কিন্তু গ্লাস পাচ্ছে 9 জুল, 1 জুল হিট ধ্বংস হয়ে গেল। সে এরকম কিছু হলে আমরা বলতে পারতাম যে প্রথম সূত্র লঙ্ঘিত হচ্ছে। কিন্তু যদি গ্লাস 10 জুল হিট হারায়, রুম 10 জুল হিট পায়, সেই ঘটনায় কখনো প্রথম সূত্র লঙ্ঘিত হয় না। কিন্তু আমরা জানি ঘটনাটা ঘটবে না, কোনোদিনও ঘটে না। তো এই যে ঘটনাটা ঘটছে না, সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যই কিন্তু আমাদের পরবর্তীতে দ্বিতীয় সূত্র এসেছে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য দেখো এটাই, যে তাপগতীয় প্রক্রিয়া কোন দিকে সংঘটিত হবে। এই সূত্রের অনেকগুলো বিবৃতি হয়। আমরা যদি ক্লোসিয়াসের বিবৃতিটা দেখি, ক্লোসিয়াস আমাদের বলে গিয়েছেন যে বাইরের কোনো শক্তি দ্বারা সম্পাদিত কাজ ছাড়া শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ নিজে প্রবাহিত হতে পারে না। একটু আগে এটা দেখে আসলাম, ঠান্ডা গ্লাস থেকে রুমে হিট যায় না, গরম রুম থেকে ঠান্ডা গ্লাসে হিট আসে, যে একদিকে ঘটনাটা ঘটে। একইভাবে কারণও আমাদের আরেকটা বিবৃতি দিয়েছেন, যেটা বলে আমাদের যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ সম্পূর্ণ বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে এরকম যন্ত্র আসলে তৈরি করা সম্ভব না। অর্থাৎ তাপ এবং কাজের পারস্পরিক রূপান্তরের ঘটনাটা কেবলমাত্র একদিকে সম্পূর্ণভাবে ঘটে, আরেকদিকে ঘটে না। কারণ বিবৃতিটা যদি আমরা একটু বিস্তারিতভাবে দেখি, কারণ আমাদের তাপগতীয় প্রক্রিয়ার দিক নিয়ে ধারণা দিয়েছে যে কাজকে আমরা যখন তাপে রূপান্তর করতে চাই, এটা শতভাগ রূপান্তর সম্ভব এই দিকে, বা বিপরীত দিকে তাপ থেকে কাজ পেতে হলে আমরা শতভাগ রূপান্তর করতে পারি না। কিছু পরিমাণে তাপ তোমার লস হবে, তো ঘটনাটা একদিকে ঘটে আরেকদিকে ঘটে না। তো কারণ বিবৃতি আমরা যদি ফিগার দিয়ে দেখি, এই ফিগারে দেখতে পাচ্ছি যে টিএইচ টেম্পারেচারের তাপ আধার থেকে কিছু পরিমাণে হিট একটা ইঞ্জিন নিচ্ছে এবং এই হিট ইনপুট নিয়ে আউটপুট হিসেবে WR দিচ্ছে। কিন্তু যতটুকু ইনপুট নিচ্ছি ততটুকুই আমরা আউটপুট হিসেবে দিচ্ছি, কোথাও কোনো এনার্জি লস হচ্ছে না। হিট এনার্জি আমরা 100% কাজে রূপান্তর করছি পিএমওতে, যেটা আসলে সম্ভব না, অসম্ভব ঘটনা, কারণ আমাদের বলে গিয়েছেন। একইভাবে আমরা ক্লোসিয়াসের বিবৃতিতে দেখেছি যে ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে বাহ্যিক কোনো শক্তির সাহায্য ছাড়া হিট ফ্লো হওয়া আসলে একটা অসম্ভব ঘটনা। এটাও এদিকেও কোনো প্রকৃতির কোনো ঘটনা সুস্থভাবে হয় না। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দুটো বিবৃতি আমরা দেখলাম এখানে, কার্নোর বিবৃতি আর ক্লোসিয়াসের বিবৃতি। আমরা তৃতীয় একটা বিবৃতি এখানে দেখতে চাচ্ছি, এবং সেটার জন্য আমাদের নতুন একটা কনসেপ্ট শিখতে হবে, সেটি হলো এন্ট্রপির কনসেপ্ট।
এন্ট্রপি কি জিনিস? এন্ট্রপি আসলে এই যে চাপ, আয়তন, তাপমাত্রার মতোই একটি প্রাকৃতিক রাশি। এন্ট্রপির একটা ব্যাখ্যা এভাবে দেওয়া যায় যে এটি আসলে কোনো সিস্টেমের বিশৃঙ্খলার একটি সূচক। কোনো একটা সিস্টেম যদি অর্গানাইজ থাকে তাহলে আমরা বলতে পারি সিস্টেমে এন্ট্রপির মাত্রাটা কম। অন্যদিকে সিস্টেমে এন্ট্রপি যত বাড়তে থাকে আমরা বলতে পারি যে সিস্টেমের ডিসঅর্গানাইজেশন বা বিশৃঙ্খলা তত বাড়ছে। আমাদের বইয়ে এন্ট্রপির সংজ্ঞা এইভাবে দেওয়া হয়েছে যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটিই এন্ট্রপি। তো রুদ্ধতাপ প্রক্রিয়া বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় কোনো হিট এক্সচেঞ্জ হয় না। ডেল কিউ যে প্রক্রিয়ায় 0 সেটি রুদ্ধতাপ প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার শুরুতে যে এন্ট্রপি থাকে দেখা যায় প্রক্রিয়া শেষেও এন্ট্রপির পরিমাণটা স্থির থাকছে। তো এন্ট্রপি যদি আমরা পরিমাণ করতে চাই কতটুকু এন্ট্রপি পরিবর্তন হলো কোনো একটা ঘটনায়, সেটার জন্য আমরা এই কনসেপ্টটা আনতে পারি যে তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের পরিবর্তনের হারই হচ্ছে গিয়ে এন্ট্রপি। তো তাপমাত্রা কি হলো, এই তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপ যদি ডিকিউ হয় তাহলে পরিবর্তনের হারটাই হচ্ছে এন্ট্রপি পরিবর্তনের হার। তখন এন্ট্রপি দিয়ে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আরেকটি বিবৃতি দেখে আসি। প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হবে যার ফলে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পাবে। অর্থাৎ কিনা একটা প্রক্রিয়া ধরো দুই দিকে সংঘটিত হতে পারে, কিন্তু একদিকে গেলে তার এন্ট্রপি বৃদ্ধি পাবে, আরেকদিকে গেলে হ্রাস পাবে। দ্বিতীয় সূত্র আমাদের বলছে যে এই প্রক্রিয়া সবসময় ওই দিকেই যাবে, ওই দিকেই সংঘটিত হবে যেদিকে গেলে তার এন্ট্রপি বৃদ্ধি পাবে। তো সার্বিক ব্যবস্থা বলতে আমি এখানে কি বোঝাচ্ছি? আমরা যে সিস্টেম নিয়ে কাজ করছি সেই সিস্টেম এবং সেই সাথে সেই সিস্টেমের পরিপার্শ্বের যে পরিবেশ আছে, সারাউন্ডিংস আছে, সেই দুইটা সম্মিলিতভাবে বিবেচনা করে আমরা পাবো সার্বিক ব্যবস্থা। তো সার্বিক ব্যবস্থার এন্ট্রপি পেতে আমাদের সিস্টেমের এন্ট্রপির পাশাপাশি তার পরিপার্শ্বের এন্ট্রপি একসাথে বিবেচনায় নিয়ে আমরা যদি দেখি সর্বমোট এন্ট্রপির পরিবর্তনটা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলতে পারবো সেই ঘটনাটা সংঘটিত হবে। তো এখন এই কনসেপ্টের আলোকে আমরা আগের উদাহরণে আবার ফেরত যাই। আগের উদাহরণে আমরা দেখেছি যে গরম রুম থেকে ঠান্ডা গ্লাসের দিকে হিট ফ্লো হবে, গ্লাস থেকে রুমের দিকে হিট ফ্লো হবে না। তো এন্ট্রপি দিয়ে আমরা ব্যাখ্যা করি যে ধরলাম উল্টো ঘটনাটাও ঘটতো, ঠান্ডা গ্লাস থেকে গরম রুমেও 10 জুল হিট যাওয়ার ঘটনাটা সম্ভব হতো। সেক্ষেত্রে যদি আমরা এন্ট্রপির পরিবর্তন মাপতে চাই সার্বিক ব্যবস্থা, সেটা কিরকম হবে? আমাদের হলো গিয়ে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন, সিস্টেম এখানে আমাদের গ্লাস অবশ্যই এবং সারাউন্ডিং এখানে আমাদের রুম, এই দুটো এন্ট্রপির পরিবর্তন একসাথে বিবেচনায় নিয়ে বের করতে হবে মোট এন্ট্রপির পরিবর্তনটা কত হয়। তো যেহেতু আমরা উল্টো ঘটনাটা বিবেচনা করছি, যে ঘটনায় আমাদের গ্লাস হিট হারাচ্ছে, 10 জুল হিট হারাচ্ছে, তো এই জন্য -10 হবে, আর রুম সেখানে হিট গেইন করছে +10। গ্লাসের টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা কেলভিনে বিবেচনা করবো, রুমেরটাও কেলভিনে নিলাম। তো এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এন্ট্রপি ইউনিট কি জুল পার কেলভিন। তো যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা এই সংখ্যাটা পাবো, ছোট একটা সংখ্যা, কিন্তু অবশ্যই এটা একটা নেগেটিভ সংখ্যা, অর্থাৎ কিনা এন্ট্রপি হ্রাস পাচ্ছে। তো আমরা দেখলাম যদি গরম রুম থেকে ঠান্ডা গ্লাসে হিট না যায় উল্টো দিকে ঘটনাটা ঘটতো, সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন আসলে ঋণাত্মক হতো, অর্থাৎ এন্ট্রপি হ্রাস পেত। আর দ্বিতীয় সূত্র আমাদের বলে সেটি একটা অসম্ভব ঘটনা, কাজেই আমরা দ্বিতীয় সূত্র থেকে সহজে বলে দিতে পারি কোন একটা ঘটনা কোন দিকে ঘটবে আর কোন দিকে ঘটবে না। তো দ্বিতীয় সূত্রে একটা ব্যাখ্যা আজকে আমরা দেখলাম। ধন্যবাদ।